সুপ্রিয় শিক্ষার্থী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এনডিসিএম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। গত ক্লাসে আমরা ভেক্টর নিয়ে কথা বলেছিলাম এবং বিশেষ বিশেষ কিছু ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়ের আরো বিশেষ বিশেষ কিছু ভেক্টর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতেই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে সেটি সম্পর্কে জানব এবং পরবর্তীতে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর কি সে সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করব। শুরুতেই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে? শূন্য, নাল মানে হচ্ছে শূন্য, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য সেটিকে বলা হবে শূন্য ভেক্টর। আবার বলছি, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলা হবে? যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আর শূন্য ভেক্টরের মান যেহেতু শূন্য, এটিকে একটু স্পেসিফিক ওয়েতে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ শূন্য লিখে উপরে যদি আমরা এইভাবে তীর চিহ্ন দেই তাহলে বোঝাবে এটি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর সব সময় পাওয়া যায় না। দুটো শর্তে বা দুটো কন্ডিশনে এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাওয়া সম্ভব। আমি দুটো শর্ত একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। নাম্বার 1, ধরে নাও এই একটি রাস্তা, এই রাস্তার মধ্যে দুটি গাড়ি একই দিকে যাচ্ছে। ধরে নাও এটি একটি গাড়ি, এই গাড়িটি এই দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? ধরে নাও এটি 50 কিলোমিটার পার আওয়ার। ধরে নেই আরেকটি গাড়ি রয়েছে, সেটি হচ্ছে এটিও একই দিকে যাচ্ছে ওই একই বেগে, অর্থাৎ এরও বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর বেগটাকে যদি আমরা পি ভেক্টর ধরি তাহলে পি এর মান হবে 50 কিলোমিটার পার আওয়ার। আর এই ভেক্টরটাকে যদি আমরা কিউ ধরি তাহলে এই কিউ ভেক্টরের মান হবে 50 কিলোমিটার। খেয়াল করো, দুটো গাড়ি একই দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের ডিরেকশন একই দিকে। তাহলে দুটো গাড়ি যদি একই দিকে যায়, বলতো তাদের মধ্যে একটি রিলেটিভ ভেলোসিটি আছে, আপেক্ষিক বেগ আছে। এবং তোমরা জানো যদি একই দিকে যদি মুভমেন্ট হয় তাহলে আপেক্ষিক বেগ কম হয়, আর যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগ বেশি হয়। আমি একটু আরো স্পষ্ট করতে চাই। ধরো তুমি কোনো অটো রিকশায় করে তুমি কলেজে যাচ্ছ, তোমার পিছনে তোমার অন্য কোনো বন্ধু সেও একটি অটো রিকশায় করে আসছে। বলতো তুমি যদি তোমার অটো রিকশা থেকে তোমার বন্ধুর অটো রিকশার দিকে তাকাও তাহলে মনে হবে তার অটো রিকশাটি মনে হয় আস্তে আস্তে আসছে, ধীরে ধীরে আসছে। তাহলে কিংবা তোমাকে যদি ক্রস করে চলে যায় মনে হবে খুব আস্তে আস্তে তোমাকে ক্রস করে চলে গেল। তার মানে অটো রিকশাটা কি আসলেই কম বেগে চলছিল? মোটেই নয়, তোমার কাছে মনে হয়েছে, কারণ তুমিও গতিশীল ছিলে ওই একই দিকে। তাহলে তোমার সাপেক্ষে ওই অটো রিকশার বেগকে কম বলে মনে হবে। আর ঠিক ওই অটো রিকশাটাই যদি তোমাকে বিপরীত দিক থেকে ক্রস করে চলে যেত তাহলে কিন্তু অনেক দ্রুত চলে যেত। তাহলে তোমার কাছে মনে হতো ওই অটো রিকশাটির বেগ অনেক বেশি। আসলেই কি অনেক বেশি? মোটেই নয়, তোমার কাছে মনে হবে অটো রিকশাটির বেগ অনেক বেশি। তাহলে যদি দুটো বস্তু এট এ টাইম গতিশীল থাকে তাদের মধ্যে আপেক্ষিক বেগ ক্রিয়া করে, অর্থাৎ
যদি একই দিকে ডিরেকশন হয় তাহলে আপেক্ষিক বেগ কম হয় একজনের সাপেক্ষে আর একজনের, তখন আপেক্ষিক বেগের মান হয় দুটোর বিয়োগফলের সমান। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ডিরেকশন যদি বিপরীতমুখী হয় তাহলে কিন্তু আপেক্ষিক বেগ বেশি হয় এবং ওই বেগ দুটোর যোগফলের মান হয় একটির সাপেক্ষে আরেকটির আপেক্ষিক বেগ। তাহলে খেয়াল করো তো, এখানে দুটো গাড়ি একই দিকে যাচ্ছিল একই বেগে, তাহলে এদের সাপেক্ষে এর কিংবা এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কেমন হবে? কম হবে। এবং কত হবে? দুটোর বিয়োগফলের সমান হবে। তাহলে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত? কত হবে? পি মাইনাস কিউ বিয়োগ হবে। তাহলে যদি বিয়োগ করি পি মাইনাস কিউ, এরও মান 50 কিলোমিটার পার আওয়ার, এরও মান 50 কিলোমিটার পার আওয়ার, কত হবে? আপেক্ষিক বেগ হবে 0। তাহলে এই যে দুটো ভেক্টরের মিলিত ক্রিয়ায় যে ভেক্টরটি পেলাম এর নাম হচ্ছে শূন্য ভেক্টর। দেখো মান শূন্য পেয়েছি, আর আমরা বলেছিলাম যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হবে শূন্য ভেক্টর। তাহলে একটু ইমাজিন করো তো, শূন্য ভেক্টর আমি বলেছি দুটো শর্তে পাওয়া যায়। এক নাম্বার শর্ত কি? দুটি সমান মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। আমি আবার বলছি, এক নম্বর শর্ত কি? দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং যাদের মান সমান, এদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা শূন্য ভেক্টর পাবো। দ্বিতীয় আরেকটি শর্তে আমরা শূন্য ভেক্টর পেতে পারি, নাম্বার 2। ধরো আমি যদি একটি উদাহরণ দেই, ধরো এইখানে তুমি রয়েছো, ধরে নাও এটা তুমি, বোঝানোর জন্য ধরে নাও এটা তুমি। বলতো, তোমাকে একদল লোক দড়ি দিয়ে এই দিকে টানছে, কত? 100 নিউটন বলে ধরে নাও। আবার আর একদল লোক তোমাকে এই অপোজিট দিকে টানছে ওই 100 নিউটন বলে। তাহলে এই 100 নিউটনকে যদি আমি পি ভেক্টর ধরি, পি এর মান হবে 100 নিউটন। এই 100 নিউটনকে যদি আমরা কিউ ভেক্টর ধরি তাহলে কিউ ভেক্টরের মান হবে 100 নিউটন। এবার তোমাকে যদি বলা হয় তুমি কত লব্ধি বল অনুভব করবে, অর্থাৎ এই ব্যক্তি কত লব্ধি বল অনুভব করবে, বলো তো কত? 0 লব্ধি বল অনুভব করবে। তাহলে এই জায়গাতে খেয়াল করো, দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীতমুখী। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি, আর একটু জিনিস দেখো, এটা এবং এটা সমান মান কিন্তু দিক বিপরীতমুখী। তাহলে এই কিউ ভেক্টরটার সামনে কি দিতে হবে? মাইনাস চিহ্ন, কারণ এটি বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। গতদিন বলেছি মান সমান কিন্তু দিক বিপরীতমুখী হলে তাকে নেগেটিভ ভেক্টর বলা হয়, নিশ্চয়ই মনে আছে। তাহলে এই দুটি ভেক্টরকে আমরা কি করব? যোগ করব। যোগ করো, তাহলে পি প্লাস মাইনাস কিউ, তাহলে কত হবে? এটিও কিন্তু 0 হবে। তাহলে এই দুটি শর্তে আমরা শূন্য ভেক্টর পেয়ে থাকি। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে দুটি সমান মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য ভেক্টর পাবো। আর দুটি সমান মানের ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাদেরকে যদি যোগ করি তাহলে শূন্য ভেক্টর পাবো। এখন এই যে শূন্য ভেক্টর পেলাম, যদি তোমাকে আমি প্রশ্ন করি, বলো তো এই শূন্য ভেক্টরের পাদবিন্দু কোথায়? পাদবিন্দু যে বিন্দুতে, শীর্ষবিন্দু সেই বিন্দুতে, একই বিন্দুতে। দেখো এর কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, এর পাদবিন্দু যেখানে শীর্ষবিন্দু সেইখানে। তাহলে যদি বলি শূন্য ভেক্টরের দিক কোন দিকে, কোনো দিক নাই। আসলেই শূন্য ভেক্টরের কোনো দিক নাই, কোনো পার্টিকুলার ডিরেকশন নাই।
শুধু এর কি আছে, মান কত, শূন্য। তাহলে একটা প্রশ্ন করা উচিত, কিরকম প্রশ্ন, যে যেহেতু শূন্য ভেক্টরের কোনো দিক নাই, আর আমরা গত লেকচারে বলেছিলাম যার দিক আছে তাকেই ভেক্টর রাশি বলা হবে, যার দিক নাই তাকে ভেক্টর রাশি বলা যাবে না। তাহলে যেহেতু শূন্য ভেক্টরের মান আছে শূন্য, দিক নাই, তাহলে দিক না থাকা সত্ত্বেও কেন আমরা শূন্য বা নাল ভেক্টরকে ভেক্টর বলে থাকি? এটি তো মূলত ভেক্টর নয়। তাহলে কেন আমরা শূন্যকে ভেক্টর বলে থাকি? এই কারণে আমি যদি তোমাকে একটি প্রশ্ন করি, বলো তো 5টি গরু এবং 3টি গরু যোগ করো, কতটি হবে? কয়টা গরু হবে? 8টি গরু হবে। 8টি কি ছাগল হওয়ার সম্ভাবনা আছে? মোটেই না। তার মানে গরু এবং গরু যোগ করা যাবে, এবং গরু গরু যোগ করলে গরুই হবে, ছাগল হবে না। যদি আমি ভেড়া ভেড়া যোগ করি, ভেড়াই হবে। অর্থাৎ সমজাতীয় রাশিগুলোকে যোগ বিয়োগ করা যায়, এবং যে যোগফল বা বিয়োগফল বের হয় সেটিও হবে ওই সমজাতীয় রাশি। তাহলে খেয়াল করো, এই যে তুমি শূন্য মানটা পেয়েছো, এটি দুটো ভেক্টর রাশির যোগফল বা বিয়োগফলের মাধ্যমে পেয়েছো। তাহলে তাদের যে যোগফল বা বিয়োগফলটা হবে সেটিও হবে সমজাতীয় রাশি। তাহলে যেহেতু ভেক্টর এবং ভেক্টরের আউটপুটটা আমি শূন্য পাই, যেহেতু ভেক্টর ভেক্টর থেকে এসেছে শূন্য মানটা, সো সেই শূন্য মানটাও হবে ভেক্টর, সমজাতীয় হতে হবে। তাহলে এই জন্য শূন্য ভেক্টরের দিক না থাকা সত্ত্বেও শূন্যকে ভেক্টর বলা হয়। কেন? কারণ তারা দুটো ভেক্টর রাশির যোগফল বা বিয়োগফলের মাধ্যমে এসেছে, সমজাতীয় রাশি হবে আউটপুটগুলো। এই জন্য শূন্য ভেক্টরের দিক না থাকা সত্ত্বেও আমরা এটিকে শূন্য ভেক্টর বলে থাকি। এবারে আসো তো সঠিক ভেক্টর কাকে বলে একটু জানার চেষ্টা করি, বা প্রপার ভেক্টর কাকে বলে। সঠিক, বেঠিক নয়। খেয়াল করো, এই যে শূন্য ভেক্টর, এটি কিন্তু আসলে ফলস ভেক্টর, এটি কিন্তু আসলে বেঠিক ভেক্টর। কেন? কারণ দিক নাই, দিক না থাকা সত্ত্বেও একে আমরা ভেক্টর বলছি। তাহলে এটি বেঠিক ভেক্টর, ফলস ভেক্টর। তাহলে এই শূন্য ভেক্টর ছাড়া বাকি যতগুলো ভেক্টর আছে সবাই কি? সবাই সঠিক, সবাই প্রপার। তাহলে নিশ্চয়ই বুঝেছো সঠিক ভেক্টর কাকে বলা হয়। শূন্য ভেক্টর ছাড়া বাকি যতগুলো ভেক্টর রয়েছে তাদেরকে বলা হয় সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। অথবা আমরা আরো সহজ করে বলতে পারি, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে বলা হবে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। এরপরে আমরা আরো একটি ভেক্টর সম্পর্কে জানার চেষ্টা করব। এই ভেক্টরটি খুব ইম্পর্টেন্ট, এটিকে বলা হয় একক ভেক্টর। এটিকে বলা হয় একক ভেক্টর, ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরের সেন্স রাখাটা খুব জরুরি। তাহলে আমরা ইউনিট ভেক্টর সম্পর্কে জানার চেষ্টা করব। আমি যদি তোমাকে বলি, ধরো তুমি শুরুতেই এই এ বিন্দুতে ছিলে, খেয়াল করো, শুরুতেই তুমি ছিলে এই এ বিন্দুতে, তুমি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছো, এবং আসার পথে তোমার সরণ হয়েছে। তাহলে এ থেকে বি হচ্ছে তোমার সরণ, এ থেকে বি হচ্ছে তোমার সরণ। সেই সরণের মান কত? আচ্ছা ধরে নেই এই সরণটাকে আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। কি ভেক্টর দিয়ে? পি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এই সরণের মান কত? ধরে নেই 5 মিটার, অর্থাৎ তুমি 5 মিটার সরে গেছো। খেয়াল করো, তাহলে এই 5 মিটারকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা প্রকাশ করব, যদি তীর চিহ্ন দেই তাহলে মডুলার চিহ্ন দেব, নতুবা তীর চিহ্নটা
তুলে দেব, তাহলে বোঝাবে এটি ভেক্টর রাশি আর এটি হচ্ছে ওই ভেক্টর রাশির মান। এই এ বিন্দুকে বলা হয় পাদবিন্দু আর এই বি বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে আমরা বুঝতে চাচ্ছি একক ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর কাকে বলে। আগেই বলে রাখি, যে ভেক্টরের মান 1 তাকে বলা হবে একক ভেক্টর। আবার বলছি, যে ভেক্টরের মান হবে 1 তাকে বলা হবে একক ভেক্টর। কিন্তু আমরা ভেক্টরটা সম্পর্কে স্পষ্ট করে জানতে চাই। এ থেকে তোমার বি তে সরণ হয়েছে 5 মিটার, তাহলে বলো তো এইটুকু রাস্তা 5 মিটার, তাহলে আমরা যদি 5 ভাগে ভাগ করি তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তার মানে এইটুকুর মান হবে 1 মিটার। খেয়াল করো, এইটুকুর মান হবে 1 মিটার, এইটুকুর মান 1 মিটার, এইটুকুর মান 1 মিটার, এইটুকুর মানও হবে 1 মিটার। বলো তোমার 5 মিটারের দিক কোন দিকে? এই দিকে, এই দিকে। তাহলে বলো তো এই 1 মিটারের দিক কোন দিকে? নিশ্চয়ই এই দিকে। বলো তো এই 1 মিটারের দিক কোন দিকে? এই দিকে। এই 1 মিটারের দিক এই দিকে। তাহলে আমরা বলেছিলাম যে ভেক্টরের মান, যে রাশির মান আছে, দিক আছে, তাদেরকে বলা হবে ভেক্টর, আর যার মান 1 তাকে বলা হবে একক ভেক্টর। খেয়াল করো তো এইটুকুর মান কত? 1 মিটার। এইটুকুর দিক কোন দিকে? ওই এ থেকে বি এর দিকে। তাহলে এইটুকু ভেক্টর, একে ভেক্টর বলা হবে, আর এর মান যেহেতু 1 এই জন্য এই অংশটুকুকে বলা হবে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কাকে বলা হবে? যে ভেক্টরের মান 1 তাকে বলা হবে একক ভেক্টর। তাহলে এটাও একটি একক ভেক্টর, এটি 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 এটি, এগুলো একক ভেক্টর। এখন একক ভেক্টরকে আমরা কিভাবে চিনব? যেহেতু এবং একক ভেক্টর কিন্তু শূন্য ভেক্টরের হয় না, অর্থাৎ শূন্য ভেক্টর ছাড়া যতগুলো সঠিক ভেক্টর আছে সবার একক ভেক্টর আছে। তাহলে এই যে একক ভেক্টর রয়েছে এটিকে আমরা একটু স্পেসিফিক করে আইডেন্টিফাই করব। সচরাচর একক ভেক্টরগুলোকে প্রকাশ করতে হলে ছোট হাতের অক্ষরে লিখতে হয়। ধরে নেই এই ভেক্টরটাকে প্রকাশ করলাম ছোট হাতের এ দিয়ে। তাহলে এটি যে একক ভেক্টর, এটাকে একটু স্পেসিফিক করে বোঝানোর জন্য এর উপরে আমরা তীর চিহ্ন দেব না, এর উপরে আমরা ক্যাপ চিহ্ন দেব, টুপি চিহ্ন, মাথায় টুপি পরিয়ে দেব, হ্যাট চিহ্ন দেব, তাহলে বোঝাবে এটি ভেক্টর রাশি। এটা সিম্বলিক ওয়েতে আমরা একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে বলো তো এটিও হবে একক ভেক্টর, এটিও হবে একক ভেক্টর, এটিও হবে একক ভেক্টর, এটিও হবে একক ভেক্টর। এবার একক ভেক্টর, কোনো একটি ভেক্টর যদি দেয়া থাকে তাহলে ওই ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করা যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। খেয়াল করো, এই 1 মিটার 1 মিটার, 5টি 1 মিটারকে যোগ করলে আমরা 5 মিটার পাবো। খেয়াল করো তো, 1 মিটার যোগ 1 মিটার যোগ 1 মিটার যোগ 1 মিটার ইজ ইকুয়াল টু হবে 5 মিটার। বলো তো এই 1 মিটারকে কি দিয়ে প্রকাশ করেছি? একক ভেক্টর। তাহলে এটা হবে এ ইজ ইকুয়াল টু 5 মিটার। এটা কোন ভেক্টরের মান? এটা হচ্ছে পি ভেক্টরের মান। তাহলে এখানে হবে পি ভেক্টরটি, অর্থাৎ 5টি একক ভেক্টরকে যোগ করলে আমরা মূল ভেক্টরটি পাবো। ওকে, তাহলে দেখো কয়টি একক ভেক্টর রয়েছে? 5টি। তাহলে আমরা লিখতে পারি 5a ইজ ইকুয়াল টু পি ভেক্টর। এইখান থেকে যদি আমরা এ লিখি তাহলে কি লেখা যাবে? পি ভেক্টর, নিচে হবে 5। এবারে দেখো তো এ ভেক্টর ইজ ইকুয়াল টু, উপরে ছিল পি ভেক্টর, নিচে 5। 5 কার মান? পি ভেক্টরের মান। তাহলে আমরা নিচে লিখতে পারি ধরো পি।
তাহলে একটু চিন্তা করো আমরা কি পেয়েছি। অর্থাৎ প্রতিটা ভেক্টর রাশির একটি করে একক ভেক্টর রয়েছে। আবার বলছি, প্রতিটি ভেক্টর রাশির একক ভেক্টর রয়েছে। সেই একক ভেক্টরের দিক কোন দিকে? ওই মূল ভেক্টরের দিকেই। এবং যদি কোনো ভেক্টর রাশির একক ভেক্টর বের করতে বলে, তাহলে ওই ভেক্টর রাশিকে তার মান দিয়ে কি করব? ভাগ দেব। ভাগ দিলে তার একক ভেক্টর পাওয়া যাবে। আর ভেক্টর রাশির মান কিভাবে বের করতে হয় সেটি আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে মোটামুটি একটু ধারণাটা একটু রাখবে তোমরা। এরপরে আমরা আরো এক ধরনের ভেক্টর সম্পর্কে জানবো, সেটিও একক ভেক্টর, তবে এটিকে বলা হয় আয়ত একক ভেক্টর। ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এই আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর সম্পর্কে যদি তোমরা জ্ঞান অর্জন করতে চাও, তাহলে একটি ফ্রেম সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এটাকে বলা হয় 3 ডাইমেনশনাল ফ্রেম, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন। খেয়াল করো, এটি একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। অর্থাৎ এটি যদি এক্স অক্ষ হয়, এটি ওয়াই অক্ষ, এটি হবে জেড অক্ষ, কিংবা এটি যদি এক্স হয়, এটি ওয়াই, এটি জেড, কোনো সমস্যা নেই। যে কোনোটিকে এক্স ওয়াই জেড ধরা যেতে পারে। তবে অবশ্যই এই অক্ষগুলো পরস্পরের উপরে লম্ব হবে, পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এক্স এর সাথে ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এক্স এর সাথে জেড এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং ওয়াই এর সাথে জেড এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটি যদি এক্স অক্ষ হয়, এই দিকে রয়েছে মাইনাস এক্স, এটি ওয়াই হলে এই দিকে রয়েছে মাইনাস ওয়াই, এটি জেড হলে এই দিকে রয়েছে মাইনাস জেড। তাহলে এটিকে বলা হয় 3 ডাইমেনশনাল ফ্রেম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবারে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটি আমরা এই বোর্ডের মধ্যে অঙ্কন করতে চাই। এইভাবে আমরা অঙ্কন করব, খেয়াল করো, অঙ্কন করব। তাহলে অঙ্কন যদি আমরা করি, তাহলে এটি হবে এক্স অক্ষ ধরে নেই, এটি হবে ওয়াই অক্ষ, খেয়াল করো, আর এই যে এটি হলো জেড, এই যে এইটা হবে জেড। এই উপরের দিকে এই বোর্ডের উপরে যে পারপেন্ডিকুলার লম্ব, এটি হবে জেড। তাহলে জেডটা একটু আঁকার চেষ্টা করো তো। কোথায়? আঁকা যায় না তো? বলো তো কেন আঁকা যাবে না? কারণ আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা 3 ডাইমেনশনাল ফ্রেম। আর এই যে বোর্ডটি রয়েছে এটি কিন্তু 2 ডাইমেনশনাল, শুধু দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা নেই। সো 3 ডাইমেনশনকে কখনোই 2 ডাইমেনশনে ব্যাখ্যা করা যায় না। কিন্তু আমাদের কাগজ, বোর্ড, আমাদের পড়াশোনার যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, অ্যাপারেটাসগুলো রয়েছে, সেগুলো 2 ডাইমেনশনাল। এই জন্য 2 ডাইমেনশনে আমাকে সিস্টেম করে 3 ডাইমেনশন এঁকে দেখাতে হবে। তাহলে জেড অক্ষটি রয়েছে এই দিকে, আঁকা যাবে না বিধায় আমরা এইভাবে এঁকে নেব। তাহলে আসলে জেড অক্ষটি এই দিকে নয়, জেড অক্ষটি এই দিকে, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের 90 ডিগ্রি কোণ। এবার আমি তোমাকে একটি স্থানাঙ্কের কথা বলবো। যদি তোমাকে বলা হয় যে যে এই স্থানাঙ্কটি কত, ধরে নাও 3, আমি একটু এইদিকে লিখি, ধরো বললাম যে 3, 2, ধরো 4, এই 3 ডাইমেনশনের মধ্যে এই স্থানাঙ্কটি আমাকে দেখাতে হবে। এই বিন্দুটা কোথায় রয়েছে, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান 2, জেড এর মান হচ্ছে 4, সবগুলো আমি প্লাস দিয়েছি। তাহলে খেয়াল করো তো, খেয়াল করো 3, 2, 4 এই স্থানাঙ্কটি কোথায় রয়েছে? এটি এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর যাবে 3 ঘর, 1, 2, 3। ওয়াই অক্ষ বরাবর যাবে 2 ঘর,
তাহলে প্লাস, তাহলে 1 2, খেয়াল করো এই যে 1 2 এই বিন্দুটা, আর জেড অক্ষ বরাবর যাবে প্লাস 4 ঘর, তাহলে 1 2 3 4। এই যে এই বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা এটির স্থানাঙ্ক কিন্তু মূলত হচ্ছে 3 2 4। তাহলে আমরা যদি বোর্ডের মধ্যে দেখাই, এক্স অক্ষ বরাবর যাবে 3 ঘর, এটা মূল বিন্দু ও, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা হচ্ছে 3। ওয়াই অক্ষ বরাবর যাবে 2 ঘর, তাহলে 1 2, এটা 2। জেড অক্ষ বরাবর যাবে 4 ঘর উপরের দিকে, তার মানে 1 2 3 4, এটি হবে 4। তাহলে স্থানাঙ্কটা হবে 3 2 4। এই জায়গাতে কোনো বিন্দু একটি হবে যার স্থানাঙ্ক 3 2 4। এখন তোমাকে আমি বলবো, বলো তো এই 3 এটি ভেক্টর রাশি না স্কেলার রাশি? অনেকেই মনে করতে পারো স্যার 3 হচ্ছে স্কেলার রাশি, মোটেই নয়, 3 কিন্তু ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ 3 এর পার্টিকুলার ডিরেকশন আছে, কোন দিকে? অবশ্যই এক্স অক্ষের দিকে। যদি বলা হয় 2 ভেক্টর রাশি, ওয়াই অক্ষের দিকে দিক, 4 এটিও ভেক্টর রাশি, জেড অক্ষের দিকে দিক। কিন্তু বলো তো এই 3 এটি কি ভেক্টর যে রাশি, এটা কি বোঝা যাচ্ছে? না। তাহলে বোঝানোর জন্য আমরা একটা সিস্টেম করব। সিস্টেমটা কি রকম খেয়াল করো, এটা যদি 3 হয়, দিক কোন দিকে? দিক এই দিকে, 3 এর দিক এক্স অক্ষের দিকে। তাহলে এটা যদি 3 হয়, এইটুকুর মান কত হবে? 1। এইটুকুর মান হবে কত? 1। এইটুকুর মান হবে কত? 1। খেয়াল করো তো, এইটুকুর মান কত? 1। এর দিক কোন দিকে? এই 1 এর দিকও এক্স অক্ষের দিকে হবে। এই 1 এর দিকও এক্স অক্ষের দিকেই হবে। তাহলে যার মান আছে 1 এবং দিক আছে, সেটিকে বলা হবে একক ভেক্টর। তার মানে এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর রয়েছে, সেটিকে আমরা প্রকাশ করব ছোট হাতের আই দিয়ে, ছোট হাতের আই। আবার ওয়াই অক্ষ বরাবরও একটি একক ভেক্টর রয়েছে, এটার মান 2 হলে এইটুকুর মান হবে 1, তার দিক হবে এই দিকে। তাহলে এই দিকেও একটি একক ভেক্টর রয়েছে, এই দিকে, যাকে আমরা প্রকাশ করব জে দিয়ে, ছোট হাতের জে দিয়ে। আবার জেড অক্ষের দিকেও একটি একক মান রয়েছে, একক ভেক্টর রয়েছে, এর দিক কোন দিকে হবে? জেড অক্ষের দিকে। সো এখানেও একটি একক ভেক্টর রয়েছে, নাম দেব কে। তাহলে আমরা যেটা বুঝলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি অক্ষ বরাবর 3টি একক ভেক্টর রয়েছে। আই এর দিক এক্স অক্ষের দিকে, জে এর দিক ওয়াই অক্ষের দিকে, কে এর দিক জেড অক্ষের দিকে। মনে রাখবে, তুমি কিন্তু ওয়াই অক্ষের দিকে আই কে ধরতে পারবে না, তোমাকে মিলিয়ে মিলিয়ে ধরতে হবে। এক্স ওয়াই জেড আই জে কে, এইভাবে ধরতে হবে, উল্টা উল্টি করা যাবে না। এখন এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি অক্ষ বরাবর 3টি একক ভেক্টর রয়েছে, আই জে কে, এই 3টি একক ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। ওকে, এখন খেয়াল করো তো, এই যে 3 এটি কি? আগেই বলেছি ভেক্টর রাশি, কিন্তু কি বোঝা যাচ্ছে এটি ভেক্টর রাশি? তাহলে বোঝাতে হবে এটি ভেক্টর রাশি। তাহলে আমি একটু কাজ করব। কি কাজ করব? এই 3 এর সাথে তার যে একক ভেক্টরটি আই রয়েছে তাকে আমরা গুণ দেব। বলতো গুণ দিলে, আগে 3 ছিল স্কেলার ভেক্টর, বোঝা যাচ্ছিল না। এবার যদি আমি 3i লিখি তাহলে বোঝা যাবে এটি ভেক্টর রাশি। দেখো, কোন ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ দিলে সেই গুণফলটা হয় ভেক্টর রাশি, গত লেকচারে বলেছি। তাহলে 3i এটি কি? ভেক্টর রাশি। এর দিক কোন দিকে? আই এর দিক যে দিকে, মানে এক্স অক্ষের দিকে। আবার দেখো, মানটারও কোনো পরিবর্তন হবে না। কেন মানটার পরিবর্তন হবে না? খেয়াল করো, 3i, আই এর মান কত? 1। তাহলে 3 গুণন 1 3,
তাহলে মানেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কোনো স্কেলার রাশির সাথে একক ভেক্টর গুণ দিলে সেটি ভেক্টর রাশি বোঝায়। তাহলে বলো তো 2, এটিও ভেক্টর রাশি, তাহলে এর সাথে যদি তার একক ভেক্টরটিকে আমরা গুণ দেই তাহলে সেটি বোঝাবে ভেক্টর রাশি। তাহলে 2j 4k এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি, যেখানে i j k এগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখন একটু চিন্তা করো তোমরা, এই 3 2 4 এই স্থানাঙ্কটি কোনটি ছিল? আমি বলেছিলাম 3 2 4, এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা। তাহলে বলো তো এই বিন্দুটা যদি হয় তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান ব্যাখ্যা করার জন্য আমাকে এই ভেক্টরটা ধরে নিতে হবে, দিক হবে এই দিকে, মূল বিন্দু থেকে এই দিকে। এইখানে রয়েছে 3 2 4 স্থানাঙ্ক সম্পন্ন বিন্দুটি রয়েছে, তাহলে এই বিন্দুটার অবস্থান ব্যাখ্যা করার জন্য আমাকে এই ভেক্টরটি ধরতে হবে, এই যে এই ভেক্টরটি। তাহলে এখানে তো আর আঁকা যায় না, ভেক্টরটি আঁকা যায় না, তাহলে আমি একটু বোর্ডের উপরে আঁকি। তার মানে ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক 3 2 4। তাহলে বলো তো মূল বিন্দু থেকে এই যে ভেক্টরটি পেলাম, ধরে নেই সেই ভেক্টরটি এ, এই এ ভেক্টরটিকে বলা হবে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কাকে বলা হয়? আবার বলছি, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কাকে বলা হয়? যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থানকে ব্যাখ্যা করার জন্য মূল বিন্দু থেকে যে ভেক্টরটি বিবেচনা করা হবে সেই ভেক্টরটিকে বলা হবে অবস্থান ভেক্টর। অর্থাৎ এই এ ভেক্টরটি যেটা ধরে নিলাম, এই যে এই ভেক্টরটি, এটি কিন্তু অবস্থান ভেক্টর। তাহলে আবার বলছি, অবস্থান ভেক্টর কাকে বলা হবে? অবস্থান ভেক্টর কাকে বলা হবে? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থানকে ব্যাখ্যা করার জন্য যে ভেক্টর বিবেচনা করা হয়, কল্পনা করা হয়, সেই ভেক্টরকে বলা হবে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। বলতো অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর কিনা, লোকালাইজড ভেক্টর কিনা? অবশ্যই সীমাবদ্ধ ভেক্টর কাকে বলেছিলাম? যে ভেক্টরের পাদবিন্দু সবসময় ফিক্সড কোনো পার্টিকুলার বিন্দুতে। তাহলে অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় কোথায় হবে? মূল বিন্দুতে। অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় কোথায়? মূল বিন্দুতে। তাহলে বলো তো, যে এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় মূল বিন্দুতে, এই জন্য অবস্থান ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। এখন এই এ ভেক্টরটি যদি আমরা লিখি, এ ভেক্টর কোনটি? তাহলে বলো তো এ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এই 3i, খেয়াল করো, প্লাস 2j, তারপরে কি লেখা যাবে? প্লাস 4k। তার মানে এই ভেক্টরটি হচ্ছে অবস্থান ভেক্টর। এই ভেক্টরটিকে বলা হবে অবস্থান ভেক্টর। এখন ভেক্টরগুলো নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করতে পারবে কার দিক কোন দিকে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো বি একটি ভেক্টর, এই বি ভেক্টর ইজ ইকুয়াল টু লিখলাম 2i মাইনাস 2j, ধরো প্লাস 3k। যদি বলি 3 ডাইমেনশনাল ফ্রেমে অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাকে দেখাতে হবে যে এই ভেক্টরটার দিক কোন দিকে। দিক কোন দিকে খেয়াল করো, বলো তো। এই 2টা হচ্ছে x এর মান, তাহলে ধনাত্মক x এর দিকে যাবে। তাহলে এটা x ধরে নেই, এটি y ধরে নেই, এটি z অক্ষ ধরে নেই। তাহলে x এর মান 2, তাহলে 1 2, y এর মান -2, এই দিকে ধনাত্মক, নিচের দিকে হবে ঋণাত্মক -2, তাহলে 1 2। z এর মান +3, এই দিকে আসবে 1 2 3। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2 -2 3। তাহলে এই যে ভেক্টরটা লিখেছি এটা মূলত এই ভেক্টরটি, খেয়াল করে দেখো, এটি মূলত এই ভেক্টরটি। তাহলে বলো এই ভেক্টরটি কত ডাইমেনশনাল ভেক্টর?
এই ভেক্টরটি কত ডাইমেনশনাল ভেক্টর? এটা 3 ডাইমেনশনাল ভেক্টর, অর্থাৎ ত্রিমাত্রিক ভেক্টর। এটা দ্বিমাত্রিক ভেক্টর হতে পারে, 2 ডাইমেনশনাল ভেক্টর হতে পারে। ধরে নাও সি একটি ভেক্টর, খেয়াল করো, ধরো আছে 2i প্লাস 3j, কে টার্ম নাই, তার মানে z এর মান 0। তাহলে বলো তো এই ভেক্টরটার অবস্থান কোথায়? তাহলে x অক্ষ বরাবর যাবে 2 ঘর প্লাস 1 2, বলো তো y অক্ষ বরাবর যাবে প্লাস 3 ঘর উপরের দিকে 1 2 3। এই যে এই বিন্দুটা, বলো তো এই বিন্দুটা কোন তলের উপরে? এই যে এই তলটার উপরে, কারণ z এর মান 0। এই তলটার উপরে কোন মানটা? খেয়াল করো, এই 2 এবং 3। তাহলে x এর মান 2 1 2, y এর মান 3। তাহলে এই কোন তলের উপরে 2 এবং 3 স্থানাঙ্কটি রয়েছে? এটি x অক্ষ, এটি y অক্ষ। তাহলে এই তলটা হচ্ছে x y তল। এই তলটাকে বলা হবে x y তল। যদি বলি এই তলটা কোন তল, তাহলে x z তল। যদি বলি এই তলটা কোন তল, তাহলে বলা হবে y z তল, কারণ x এর মান এখানে 0। তাহলে খেয়াল করো, এই যে ভেক্টরটি, এটি কোন ভেক্টর? তাহলে 2 এবং 3 1 2 3, তাহলে এটা হলো 2 3 স্থানাঙ্ক সম্পন্ন বিন্দু। তাহলে যে ভেক্টরটা আমি লিখেছি সেটার দিক হলো এই দিকে, এই যে এই দিকে। তাহলে যদি বলা হয় এই ভেক্টরটি কোন তলের উপরে অবস্থিত, তাহলে খেয়াল করবে, ও i আছে j আছে, তাহলে i মানে x অক্ষ, y মানে j মানে y অক্ষ, তার মানে এই ভেক্টরটি xy তলের উপরে অবস্থিত। তাহলে এটিকে বলা হয় 2 ডাইমেনশনাল ভেক্টর। আবার 1 ডাইমেনশনাল ভেক্টরও আছে। যেমন যদি বলি, ধরো আর একটি ভেক্টর, এটির মান শুধু 3i, শুধু 3i, তার মানে শুধু x এর মান আছে 3। তাহলে 1 2 3, তাহলে এই আর ভেক্টরের দিক কোন দিকে? এই x অক্ষের সাথে সমান্তরাল x অক্ষের দিকে। তাহলে শুধু x এর মান আছে, তাহলে এটি কত ডাইমেনশনাল ভেক্টর? এটি হচ্ছে 1 ডাইমেনশনাল ভেক্টর। এখন এই যে ভেক্টরটি রয়েছে, এর মান আমরা কিভাবে বের করব সেটি দেখার চেষ্টা করি। ধরি এই যে ভেক্টরটি রয়েছে সি ভেক্টরটি, এর মান আমরা কিভাবে বের করব সেটি দেখার চেষ্টা করব। ধরে নেই এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 2 3। কত? 2 3। তাহলে এটা হবে 2i, এই দিকে হবে 3j। z এর মান 0, z এর কোনো মান নেই। তাহলে বলো তো এই ভেক্টরটি, এই অবস্থান ভেক্টরটি কত হবে? তাহলে অবস্থান ভেক্টরটি হবে, ধরি a ইজ ইকুয়াল টু 2i প্লাস কত হবে? 3j। আমি এই 2টাকে, যেহেতু a ভেক্টর, এটা এভাবেও ধরে নিতে পারি axi, অর্থাৎ ax এর মান 2, a ভেক্টরের x অক্ষ বরাবর মান কত, আর এটাকে ধরে নিতে পারি ayj, অর্থাৎ ay এর মান হবে 3। তাহলে এই ভেক্টরটাকে আমরা এভাবেও লিখতে পারি, a ভেক্টর ইজ ইকুয়াল টু, খেয়াল করো, axi প্লাস ayj লেখা যায় ভেক্টরটিকে। এবারে বলো তো এইটুকু যদি x হয়, ax হয়, তাহলে এই দিকে ay, তাহলে এটিও হবে ay। আচ্ছা, যে দিলাম এটুকুর মান ay, এইটুকুর মান কি? ax। বলতো এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রির সামনের বাহুকে বলা হবে অতিভুজ, এটি লম্ব, এটি ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইটুকু ax। তাহলে খেয়াল করো তো, অতিভুজ স্কয়ার মান বের করার চেষ্টা করছি। তাহলে অতিভুজ স্কয়ার মান বের করতেছি, তাহলে a এর উপরে হবে স্কয়ার।
তারপরে এ এক্স তার উপরে হবে স্কোয়ার প্লাস এ ওয়াই তার উপর হবে স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খেয়াল করো, এ এর মান বের করতে চাই, এ ভেক্টরের মান বের করতে চাই, তাহলে হবে রুট ওভার এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই হোল স্কোয়ার। তাহলে কিভাবে কোনো ভেক্টর রাশির মান বের করতে হয় খেয়াল করো। আমি যদি এবার এই এ ভেক্টরের মান বের করতে চাই, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে, মান বের করছি, এ এক্স এর মান কত 2, তাহলে 2 তারপরে স্কয়ার সূত্রের যোগ, এ ওয়াই এর মান কত 3, তাহলে হবে 3 তারপরে স্কয়ার, তাহলে এ ভেক্টরের মান হবে 9 এবং 4 রুট ওভার 13। তাহলে কোনো ভেক্টর রাশি যদি দেয়া থাকে তাহলে তার মান কিভাবে বের করব? যদি 3 ডাইমেনশনাল ভেক্টর হতো তাহলে ax হোল স্কয়ার প্লাস ay হোল স্কয়ার প্লাস az হোল স্কয়ার হতো। তাহলে আমি যদি একটি ভেক্টর লিখে তোমাদেরকে মান বের করতে বলি, তোমরা কিভাবে বের করবে? ধরো a একটি ভেক্টর, এটির মান 3i মাইনাস 2j প্লাস k। যদি বলা হয় এটি 3 ডাইমেনশনাল ভেক্টর, এর মান কত বের করো, তাহলে মান কিভাবে বের করব? উভয় পাশে মডুলাস কিংবা শুধু তীর চিহ্ন তুলে দিলে তার মান বোঝায়, ইজ ইকুয়াল টু আমরা রুট ওভার দিয়ে নেব। একটু আগে প্রমাণ করলাম রুট ওভার ছিল। বলো তো আই এর সহগ কত 3, তাহলে তার উপর হবে স্কয়ার সূত্রের যোগ। বলো তো জে এর সহগ কত -2, তার উপর হবে স্কয়ার সূত্রের যোগ। কে এর সহগ কত +1, তার উপর হবে স্কয়ার। ওকে, তাহলে এ ভেক্টরের মান হবে 9, 10, 11, 12, 13 এবং 14, তাহলে 14। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এইভাবে যদি 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল বা 1 ডাইমেনশনাল ভেক্টর দেয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই এই সিস্টেমে তার মান বের করে নিতে পারি। লাস্টে আমরা আর একটি ভেক্টর সম্পর্কে জেনেই আজকের ক্লাস শেষ করব। এটিকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, বা এটাকে বলা হয় রেসিপ্রোকাল ভেক্টর। অর্থাৎ বিপ্রতীপ ভেক্টর বা এটাকে বলা হয় ব্যতিহার ভেক্টর। ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল ভেক্টর। তোমরা 9, 10 বা তার আগের ক্লাসগুলোতে বিপ্রতীপ কোণ সম্পর্কে তোমরা পড়ে এসেছো। বিপ্রতীপ কোণ কাকে বলে? ধরো তোমাকে যদি বলা হয় এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই থিটা কোণের বিপ্রতীপ কোণ কোনটা? এটাকে শুধু উল্টিয়ে দিতে হবে, বিপরীত করে নিতে হবে। তাহলে এটি যদি থিটা হয় তাহলে এর বিপ্রতীপ কোণ হবে এইটা, উল্টাটা, এই কোণটা হবে তার বিপ্রতীপ কোণ। ঠিক সেম বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টরের কনসেপ্টও কি রকম? ধরে নাও এটি একটি ভেক্টর, ধরে নেই এটি একটি ভেক্টর, ধরে নাও এটি ধরো এ ভেক্টর, এর মান ধরো 2i প্লাস 3j মাইনাস k, ধরে নাও এটি একটি ভেক্টর। এখন এর যদি তোমরা বিপ্রতীপ ভেক্টর তৈরি করতে চাও বা ব্যতিহার ভেক্টর তৈরি করতে চাও, তাহলে এর মানগুলোকে শুধু বিপরীত করে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে। তাহলে এর ব্যতিহার ভেক্টর কোনটি হবে? ধরে নেই সেটি b, তাহলে b ইজ ইকুয়াল টু হবে 1/a ভেক্টর, অর্থাৎ উল্টিয়ে দিতে হবে। b ভেক্টরটাকে আমি বিপ্রতীপ ভেক্টর ধরলাম, কার? a এর, তাহলে উল্টা করে নিতে হবে, বিপরীত সংখ্যা করতে হবে। তাহলে বলো তো কি হবে এখানে? এখানে হবে 2i, সরি এখানে হবে প্লাস, উল্টে যাবে, তাহলে 1/3 যে হবে মাইনাস কত হবে 1/1, যাই হোক এখানে হবে k। তাহলে
এই বি ভেক্টরটি কোনটা হবে বলো তো? ওর সাথে সমান্তরালেই হবে, হয়তো বা ম্যাগনিটিউড চেঞ্জ হবে, তাহলে এর সাথে সমান্তরালেই হবে। তাহলে এটি যদি এ ভেক্টর হয় তাহলে এটি হবে 1/a ভেক্টর, অর্থাৎ এটি এটির বিপরীত ভেক্টর, এটি এটির বিপরীত ভেক্টর। এটি যে জাতীয় ভেক্টর হবে এটিও কিন্তু সেই জাতীয় ভেক্টরই হবে, অর্থাৎ বিপরীত ভেক্টরগুলো সমজাতীয় ভেক্টর। তাহলে নিশ্চয়ই বুঝেছো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কাকে বলবো, যে একটি ভেক্টরের মান যদি বিপরীত করা হয়, বিপরীত সংখ্যা করা হয়, তাহলে একটি ভেক্টরকে আরেকটি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।